একজন বলছেন যে অ্যাওয়ারনেস বিল্ডিং, তার মানে শিক্ষা দেওয়া। একজন না, অনেকেই বলছেন। তো আমি ছোটবেলায় শুনেছি চোর না শুনে ধর্মের কাহিনী। তো চোরকে যতই শিক্ষা দেন সে এড়িয়ে যাবে, এটা হলো বেসিক্স আমার কাছে মনে হয়েছে। আরেকটা জিনিস, আমাদের প্রয়াত, আমার কাছে শ্রদ্ধেয় ব্যক্তি জনাব হুমায়ুন আজাদ, হুমায়ুন আজাদের একটা প্রবন্ধ পড়েছিলাম, সেটার নাম হলো বাঙালি একটি রুগ্ন জাতি গোষ্ঠীর নাম, এবং তার এক জায়গায় 22টা তিনি উদাহরণ দিয়েছেন। বলেছেন প্রতারক, মিথ্যুক, প্রবঞ্চক, পরশ্রীকাতর, 22টা দিয়ে বলেছেন এরকম আরো 101টা মণিরত্নের সমাহার হলো বাঙালি। আপনারা পাবেন। পশ্চিমবঙ্গের বাঙালিরাও কি এর সঙ্গে সম্পৃক্ত? উনি নিশ্চয়ই আমাদের ভূখণ্ড নিয়ে বলছেন, কারণ অন্য ভূখণ্ড নিয়ে আমার অধিকার সৃষ্টি হয় কিনা আমি জানি না। আমাদের কথাই বলছেন। এবং আমার ওই প্রবন্ধটা পড়ে মনে হলো আয়নায় নিজেকে দেখছি। যা কিছু আছে তার মধ্যে মিথ্যার ভাগ খুব কমই আছে। এটার একটা যে জিস্ট আমরা বলতে পারি, আমরা ওই যে উনি যেটা বলছেন যে সরকারের কাজ হবে আমাদেরকে ফ্যাসিলিটেট করা, নীতি নির্ধারণ করে দেওয়া, এবং সেটা যাতে সঠিকভাবে আপনার পালিত হয় তা দেখা। কিন্তু বিসিএসসি থেকে আপনি বলছেন যে ডুইং বিজনেস, ইজ অফ ডুইং বিজনেস, এটার এখানে তেমন কিছুই দেখা যাচ্ছে না। ওনাদের লাইসেন্স পাওয়ার জন্য, পারমিশন পাওয়ার জন্য দাঁড়াদাঁড়ি করতে হয়। আবার বলছেন যে আমাদের ছোট যারা ব্যবসায়ী তাদের দিকে সবার নজর, কিন্তু একই কাজ আমি করলে অন্যায়, বড় ব্যবসায়ী করলে এটা তখন আর অন্যায় হয় না। আবার ভোক্তা অধিকার যে কাজ করছে, ছোট ছোট প্রতিষ্ঠানকে ধরছে কিন্তু বড় প্রতিষ্ঠানকে বোধহয় ধরছে না, এরকম একটা কমপ্লেন আছে। কি বলে? তো সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়, এই অবস্থার মধ্যে আমরা আছি বলে মনে হয়। এখন আমরা যাই সরকারে। আমি যেভাবে বুঝি, সরকার হলো একটা রাষ্ট্রের শীর্ষ একটা সংগঠন। রাষ্ট্রের, বাংলাদেশ একটা রাষ্ট্র, সেটা 1971 সালের 16 ডিসেম্বর বিজয় লাভ করেছে, 26শে মার্চ তার স্বাধীনতা ঘোষণা করেছে। কিন্তু এরপরে গত 53 বছরে 2 জন রাষ্ট্রপতি মানে হত্যার শিকার হয়েছে, বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান। একজন রাষ্ট্রপতি জনরোষের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ। 9 বছর রাজত্ব করেছেন, 5 বছর জেল খেটেছেন দুর্নীতির দায়ে। এই পেছনে এই যে জনতা টাওয়ার একটা ছিল, এটা দুর্নীতির দায়ে পরে দেখা যাচ্ছে যে এটার সাথে দুর্নীতি যুক্ত। তারপরে আপনার রিসেন্টলি একজন অত্যন্ত মানে প্রভাবশালী আগের রাষ্ট্রপতির কন্যা, উনি জনরোষের মাঝে কোথায় আছেন আমরা জানি না, শুনি উনি নাকি ইন্ডিয়াতে আছেন। ইন্ডিয়াও প্রকাশ্যে স্বীকার করে না, আমরা বলতে পারছি যে হ্যাঁ নিশ্চিতভাবে উনি ইন্ডিয়াতে আছেন। এই যখন দেশের অবস্থা, উল্টা দিকে হলো যে 1 বছর এখন পূর্তি হচ্ছে, দেশের বিপুল একটা জনসংখ্যা, কিশোররা জীবন হারিয়েছে, প্রায় 2000-এর মতো বিজ্ঞাপনে এসেছে, মানে বিজ্ঞাপন না, প্রজ্ঞাপনে। প্রায় 35,000 নাকি পঙ্গু লোক আছেন, তার মধ্যে চোখ হারিয়েছেন, চিরতরে অন্ধ হয়ে গিয়েছেন, তাদের বিভিন্ন আপনার অঙ্গ প্রত্যঙ্গ হানি ঘটেছে। এই যদি হয় অবস্থা, তাহলে আমাদের রাষ্ট্র এবং সরকারের প্রকৃতিটা কেমন? তারা কেন হারালেন, কাদের দ্বারা হারালেন? আবার একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন কোন একটা সংগঠন নাকি যথেষ্ট, সরকার নয়, সরকারের বাইরের সংগঠন যথেষ্ট আরেকজনকে আপনার ট্যাকেল দেওয়ার জন্য। তার মানে এটা একটা বলতে হচ্ছে যে সিস্টেম অফ খেয়াসের মধ্যে আমরা আছি টোটালি। তাহলে আগে রাষ্ট্রকে সৃষ্টি করতে হবে। আপনারা যা বলেছেন সবই ঠিক আছে, বাট উই শুড ফার্স্ট টু ক্রিয়েট আ স্টেট প্রপারলি। যে সমস্ত দেশের কথা আমরা বলছি, ওদের সাথে আমাদের কোয়ালিটি আকাশ পাতাল ব্যবধান হয়ে যাচ্ছে এবং দিন দিন বাড়ছে। ধরেন যে ইউরোপের দেশ, সেখানে
সকল কিছুতেই তারা আইন মেনে চলার চেষ্টা করে, আইন তৈরি করে, যেটাকে বলা হয় রুল অফ ল। আর আমাদের দেশে অলওয়েজ আমাদের যেমন কি বলে চিত্রনায়ক উনিও বললেন, এখানে হলো যে আইনটা মানা হয় না। গাড়ি রাখার সময় আমরা একভাবে রাখি, কিন্তু বিদেশে জরিমানা করা হয়, তাই না? হোয়াট ডাজ ইট মিন? এর কারণ কি? ঐতিহাসিক ভাবে আমি আরেক জায়গায় পড়েছিলাম, আমাদের এক সময়কার বাণিজ্য মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি ছিলেন উনি। মূলত ওনার জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে, পড়াশোনা ওখানে, দেশভাগের পর এখানে এসেছেন। উনার একটা আত্মজীবনীতে আছে যে দেশভাগের পর পূর্ববঙ্গের রাষ্ট্রটা কে চালাবে, গভর্নর বা কে হবেন এই পূর্ববঙ্গের, তখনও পূর্ববঙ্গ এটার নাম, লোক পাওয়া যাচ্ছে। শেষ পর্যন্ত দুইজন লোকের নাম করা হয়েছে যারা কেউ রাজনীতিবিদ না, একজন জসিম উদ্দিন, একজন আব্বাস উদ্দিন আহমেদ। তো এই ক্রাইসিসটা এর পরবর্তীতে কি হলো যে দেখেন আজও আমরা স্টেবল একটা গভর্নমেন্ট জন্য মুখিয়ে আছি। কিভাবে হবে স্টেবল গভর্নমেন্টটা, এটার মধ্যে আমাদের রাজনীতিবিদদের মধ্যে কোনো ঐক্য নাই। আমরা দেখছি প্রতিনিয়ত আপনার সাংবাদিকদের সাথে আপনাদের মিডিয়াতে আসছে, এক গ্রুপ বলে এক কথা, অন্য গ্রুপ বলে বিপরীত কথা। কোনটা সঠিক আমাদের মতো লেমেন পক্ষে বলা সম্ভব নয়। ওনারা যেহেতু রাজনীতি করেন, কিন্তু আপনার ওনাদের মধ্যে এত বিরোধ যদি হয়, তাহলে আমাদের ব্যবসায়ীরা বা দেশের নাগরিকরা তারা শান্তিতে থাকবে কি করে? এটা একটা বড় প্রশ্ন আমার কাছে। মূলত রাষ্ট্রের কাজ হলো জনগণের জন্য কাজ করা, এজ এ টোটাল জনগণ, সিটিজেন। আর ভোক্তারা এক অর্থে সিটিজেনই। যিনি ভোক্তা তিনি সিটিজেন, যিনি সিটিজেন তিনি ভোক্তা। মূলত সিটিজেন্স রাইট। একজন সিটিজেনের রাইট তো শুরু হয় যেদিন তিনি জন্মগ্রহণ করেন ওদিন থেকে। একটা বাচ্চা, তাকে কিভাবে যত্ন নেওয়া হবে, তাকে কিভাবে বাঁচিয়ে রাখা হবে, হ্যাঁ, সংশ্লিষ্ট মা বাবা, পরিবারের সদস্যরা, তার পরবর্তীতে ওর যদি কোনো রোগ শোকের আশঙ্কা থাকে, মেডিকেল সিস্টেম এন্ড আদার সোশ্যাল সাপোর্ট সিস্টেম এই জন্য কাজ করবে। উন্নত দেশে তাই করা হয়। একটা মায়ের পেটে যখন বাচ্চা আসে, সেদিন থেকে মাকে পর্যাপ্ত আপনার খাবার দেওয়া হচ্ছে, দুধ দেওয়া হচ্ছে, অন্যান্য দেওয়া হচ্ছে বিনা পয়সা, এবং না নিলে বরং অপরাধ হচ্ছে বলে আমি শুনেছি। হ্যাঁ, তো আর আমাদের দেশে এই এখন যদি আমরা নিচে নামি, ফুটপাতে অর্থবস্ত্র নিয়ে শত শত ছেলে আছে এই দেশে। আপনার যেখানে বলা হচ্ছিল, একজন উনি এফবিসি নাকি বলছিলেন যে এখানে এখন নাকি দৈনিক শ্রমিক পাওয়া যাচ্ছে না, অনেক দামি। কত দাম? 800 টাকা। 800 টাকা কে একদিনে? তাইলে ঘন্টায় কত? আমরা যেটা জানি যে লেবারের টাইম হলো 8 ঘন্টা। 8 ঘন্টায় 800, 1 ঘন্টায় 100। আপনার যদি ডলারে নেই, আমি যতটুকু জানি ইংল্যান্ডে একজন শ্রমিকের মজুরি হলো ঘন্টায় 7.5 পাউন্ড মিনিমাম। তো উনি যেটা বলছেন এটা ধরলে তো কোথায় আছে? এখন বলবেন যে আমাদের যে অবস্থা, অর্থনৈতিক অবস্থা এটাই বেশি। তাহলে আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ কেন? হয় আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ কেন? ওরা তো আকাশ থেকে টাকা পায়নি, ওরা তো বানিয়েছে নাকি? কিছু লুট করেছে, সেটাও বানানো। আপনি লুট করেন, আপনার লুটের তো ক্ষমতা নেই। আপনি লুট হতে দিয়েছেন, আপনার সামনে দিয়ে লুট করেছে, আপনি এটা মেনে নিয়েছেন, তার মানে আপনার লুট ঠেকানোর ক্ষমতাই ছিল না। আমি আরেকটা জায়গায় পড়েছি, যখন বোম্বে বন্দরে 8ম জর্জ যখন রাজপুত্র হিসেবে আসেন শিপে, তাকে দেখার জন্য নাকি ওই তীরে যত লোক হয়েছিল সবাই একটা করে পাথর ছুটলে ওই শিপ ডুবে যেত, কিন্তু উনাকে তো সবাই শ্রদ্ধা জানিয়ে এনেছে। তাহলে আমার কি কোনো দোষ নাই? আমার কি অপারগতা নেই? আমার কি অক্ষমতা নেই? আমাদের এখন যেমন কিছুদিন আগে, তখন আমাদের দেশে কেওয়াস চলছিল, মানে যে
অগাস্টের 3 কি 4 তারিখ একদল বিনিয়োগকারী, যেদিন মধ্যে অনেক ছেলে মারা গেছে অলরেডি, সেখানে বলা হচ্ছে যে দেশে কোনো ক্ষতি হয় নাই, সব ঠিক হয়ে যাবে। ইজ ইট ট্রু? ইজ ইট অ্যাকসেপ্টেবল? যে ছেলে মারা গেল তাকে ঠিক করেন তো রাষ্ট্রের সমস্ত টাকা দিয়ে, তার জীবনটা ফেরত দেন তো দেখি। এটা কি ট্রু? সেটা হলো যে দুষ্টামি করা। এই দেশের আপনারা যারা বলছেন হ্যাঁ এটা একটা মিক্সড একটা ইকোনমির মধ্যে আছে, মিক্সড এক্সপেরিয়েন্সের মধ্যে আছে, যেখানে আপনার ওই যে আরেকটা কথা হচ্ছিল, যেখানে একদিকে ভোক্তা আর ভোক্তার শত্রু হলো বিনিয়োগকারী অথবা বিক্রেতা, কিন্তু আসলে তো তা নয়। যিনি বিক্রেতা তিনিও ভোক্তা, তিনি অন্য কোনো জায়গা থেকে পণ্যটা কিনেছেন, হ্যাঁ তিনি যদি সঠিকভাবে সঠিক পণ্য সঠিক দামে কিনতে পারতেন এবং তাকে যদি তার আপনার লভ্যাংশটা স্থির করে দেওয়া হতো রাষ্ট্র, তাহলে তো উনি আমাদের সাথে এত প্রতারণা করার কথা নয়। আবার অন্যদিকে আমি দেখেছি, আপনার নাম বলবো না, আমার এখানে এক বিনিয়োগকারী আপনার কোন একটা জিনিস উৎপাদনের সাথে যুক্ত থেকে বিক্রির সময় বাজারে যখন যেই পণ্যটার দাম বেশি, মানুষ অসহনীয় পর্যায়ে আছে, ওই বিনিয়োগকারী ওইটা বিক্রি করে দিয়েছেন ওনার নিজের এখতিয়ারের বাইরে থেকে, কারণ এটাতে লাভ বেশি। এই যদি হয় অবস্থা, তাহলে আপনি কোথায় যাবেন, কার কাছে যাবেন? আরেকটা বিষয় হলো যে ওই যে যেটা এখানে এনবিআর বা বিএসটি এর প্রতিনিধি আসলে ভালো হতো। এটা আই বিলিভ ইট এন্ড আই সাপোর্ট ইট। কারণ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে কাজের যে জুরিসডিকশনটা, সেটা কিন্তু হলো আইনের যারা লঙ্ঘন করবে সেটা প্রয়োগ করবে, কিন্তু বিনিয়োগে কি কোন প্রসেসে বিনিয়োগ হবে, কোনটা সবচেয়ে সুস্থ বিনিয়োগ মানে পরিবেশ, যেটাকে আমরা বলি যে ইনভেস্টমেন্ট ক্লাইমেট, সেটার জন্য তো দায়ী সংগঠনগুলো ভোক্তা অধিকার নয়, সেটার জন্য শিল্প মন্ত্রণালয়, সেটার জন্য আপনার ডিসি, তার জন্য আছে বাণিজ্য মন্ত্রণালয় আমদানি রপ্তানির বিষয়টা দেখবার জন্য। আবার বাণিজ্য মন্ত্রণালয়ের একাধিক উইং আছে, আমদানি রপ্তানি, ইন্টারন্যাশনাল ট্রেড, সো এন্ড সো। কিন্তু ভোক্তাদের কি বাণিজ্য মন্ত্রণালয় সব কাজ বাস্তবায়ন করবে? ইজ ইট পসিবল? আমাকে কি সে ম্যান্ডেট দেওয়া হয়েছে? আমার জুরিডিকশন কি, আমার সার্টিফিকেট কি? সেটা একটা বড় প্রশ্ন। আমি আমার সীমা লঙ্ঘন করলে তখন দেখা যাবে যে ভালো কিছু হবে না। এই দেশের সীমা লঙ্ঘনই সমস্ত অনিয়ম করেছে। প্রত্যেকে যার যার সীমা লঙ্ঘন করে কাজ করার চেষ্টা করেছে, কিন্তু পরিণামে এটা রেজাল্ট অত্যন্ত বেদনাত্মক হয়েছে, পেইনফুল হয়েছে, হয়ে চলেছে অলরেডি। যেমন ধরেন আমাদের সরকারকে এখন কেউ বিশ্বাস করে না, এটা সত্য। আমি এটা যদি অস্বীকার করি, আমি সত্যকে অস্বীকার করি। এক, হয়রানি হয়। দুই, সরকার মানে হলো যে লম্বা প্রসেস থাকে এবং যার মধ্য দিয়ে দেখা যায় যে জিনিসটা 2 দিনে হওয়া সম্ভব সেটা 2 মাস চলে যাচ্ছে, এমনকি 2 বছর চলে যাচ্ছে। এমনকি সরকার টু সরকারও এটা হচ্ছে। সরকারের একটা ডিপার্টমেন্টকে অপর ডিপার্টমেন্টকে যখন সার্ভিস নিতে যায় তখন বুঝে সরকার কি জিনিস। তাহলে এই সরকারটা হওয়া উচিত অত্যন্ত আপনার যেটাকে বলা হচ্ছে যে ফ্লেক্সিবল এবং কুইক, যাতে সাড়া প্রদান করতে পারে। সরকার তো আর কিছু না, জনগণের জন্য সরকার। সেই আব্রাহাম লিঙ্কন বলেছেন, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এটাই সরকার। এটা যদি হয়ে থাকে, জনগণ আমার কাছে যখন আসবে তার যত কুইক সেবা দেয়া যায়, আই উইল বি কি বলে সিনসিয়ার, আই মাস্ট বি সিনসিয়ার, আই মাস্ট বি রেসপন্সিবল। কিন্তু আমাদের এখানে কি রেসপন্সিবিলিটি সরকার শো করে? কতটুকু করে? এখন আপনারা বলবেন আপনি সরকার হয়ে এসব কথা বলছেন কেন? না, এইভাবে মানে আমাকে কোন সরকারের কাছে সাধারণের প্রত্যাশা অনিয়ম নয়, দুর্নীতি নয়, হয়রানি নয়, এবং তাকে আপনার কি বলা যায় সাফার করানো, এটা সরকারের তো কাজ কোথাও লেখা নেই। আমার রুলস অফ বিজনেস, অ্যালোকেশনস অফ বিজনেস, আমার সংবিধান, আমার যে সার্ভিস রুলস বা অন্যান্য আইনগুলো আছে, কোথাও কি বলা আছে তুমি তোমার কাছে লোক আসিলে তাকে হয়রানি যদি থাকবে,
তাহার থেকে 10% ঘুষ নিবে, তাহাকে ইহা করিবে, শুধু ব্যর্থ না, দারুণ ভাবে ব্যর্থ আমি বলবো। আমি মেবি রং, কিন্তু আজকে রাষ্ট্রটাই তৈরি করতে হবে। আজকে রাষ্ট্র তৈরি করার এদিকে না গেলে আপনার বিনিয়োগ, বাণিজ্য, রপ্তানি, আমদানি কোনো কিছুই আমরা সুস্থভাবে পাবো না।